রাজ্য সরকার এবং এসএসসি যে কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে সেটা যে তারা করতে চান সেটা মনে হয় না। যে এই যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভার প্রধান সভাপতি মন্ত্রিসভার এত দরদ কেন? 25-75 হোক বা 10-90 হোক, বেশিরভাগ টাকা তো উপরের দিকে এসেছে। তো তাহলে তাদের উপর চাপ পড়লে চাপটা তো উপরের দিকে আসবে। তো এই চাপটা যাতে না আসে তার জন্য যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাঁচানো চাই। তো তাহলে তিনি সেই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন যে ইউনিভার্সিটি দুনিয়াতে নাই, যোগ্য প্রার্থী চাকরি পায়নি। তাদের জন্য তো এই মন্ত্রিসভার মন্ত্রীদের কোনো দরদ আমরা দেখছি না। কেন? কারণ তারা চাকরি না পেলে এদের পিঠে কিছু পড়বে না, কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি গেলে পড়বে। তো এই জন্যে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তারা যদি এসএসসি বলে দেয়, রাজ্য সরকারের কোনো সংস্থা যদি বলে দেয়, তাদের চাকরিটা তো বাতিল হবে। তো ওই যে অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরি চাওয়ার যে প্রচেষ্টা, এই যোগ্য প্রার্থীদের ঘাড়ের উপর দিয়ে তাদের চাকরিটা রাখার প্রচেষ্টার জন্যই হাইকোর্টেও তারা জানায়নি এবং সুপ্রিম কোর্টেও তারা জানাচ্ছে না যে কে কে ঠিক সঠিকভাবে নিযুক্ত হয়েছে, কে কে বেঠিকভাবে। তো আমার তো মনে হয় যে এসএসসির পক্ষে এই পর্যায়ে এসে সেটা জানানো সম্ভব হবে। কারণ তাহলে প্রশ্ন উঠবে যে আগে তারা জানায়নি কেন? রাজ্য সরকার যদি ভূমিকা কিছু না থাকবে তাহলে রাজ্য মন্ত্রিসভায় তো রাজ্য সরকারের মূল অংশ, তারা এরকম বেআইনি একটা রেজুলেশন পাস করতে কেন যাবে? যদি এই টাকা দিয়ে চাকরি কেনার দুর্নীতির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত না থাকবেন, অন্তত তার এতে অনুমতি না থাকবে, তাহলে তিনি এরকম একটা রেজুলেশন পাস কেন করাবেন? তো এটা তো খুব সহজেই বোঝা যায়। এখন কোর্টে হাজিরা না দিলেও যদি চলে, ডাক্তারবাবুদের সাহায্য পাওয়া যায়, উকিল বাবুদের সাহায্য পাওয়া যায়। হ্যাঁ, তো অসুস্থ হলে যদি হাজিরা না দিতে হয় তাহলে অসুস্থ হতে তার অসুবিধা কোথায়? আর এই বিভিন্ন তদন্তকারী সংস্থা ডাকলে সত্যি সত্যিও অসুখ হতে পারে, মানে খুশি তো হওয়ার কোনো কারণ থাকে না তখন। এবং মুখে যতই বলুক যে আমার সাহেব কারো কোনো ক্ষমতা নেই তাকে ছুঁতে পারবে, তো ততটা ভরসার জায়গা যে নেই সেটা তো সাহেবের লোকও বুঝেছেন, সাহেবও বুঝেছেন। অতএব আপনি যে প্রশ্ন করছেন তার উত্তর তারাই দিচ্ছেন। অর্থনীতি যারা বোঝেন তারা এই ব্যাপারটা ভালো বলতে পারবেন। আর আমাদের আগে যে প্ল্যানিং কমিশন ছিল, এখন নীতি আয়োগ আছে, তারা এর মানদণ্ডটা ঠিক করেন যে কাদেরকে বেকার বলা হবে, কাদেরকে বেকার বলা হবে না, কারা দরিদ্র সীমার নিচে বাস করছে বলা হবে, কাদেরকে বলা হবে যে তারা দরিদ্র সীমার উপরে উঠে এসছে। তো এই ব্যাপারে কোনো অর্থনীতিবিদ যদি কথাটা বলতেন তাহলে সেটাকে গুরুত্ব দেওয়া যেত। অভিষেক ব্যানার্জি কোনো মানে প্রবীণ অর্থনীতিবিদ এরকম আমি শুনিনি, অতএব তার কথায় এত বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তবে আপনারা সাংবাদিক যারা আছেন তারা জিজ্ঞেস করতে পারেন যে বেকারত্বের সংজ্ঞাটা আপনার কী অবস্থায় থাকলে আপনি তাদেরকে বেকার বলবেন, আর যারা এই চপ ভাজছে বা মুড়ি ভাজছে তাদেরকে আপনি সাকার বলবেন না বেকার বলবেন। এগুলো যদি আপনার উত্তরটা পেয়ে যান তাহলে ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, মাননীয়া ঠিক কথা, সত্যি কথা কখন বলেন? মুখ্যমন্ত্রী হয়েছেন তো অনেক পরে। মুখ্যমন্ত্রী হওয়ার আগে 80-র দশক থেকে তিনি ডক্টরেট মমতা ব্যানার্জি লিখতে শুরু করেছিলেন। সেই সব লেখা চিঠি এখনও কেন্দ্রীয় সরকারের কাছে আছে, অনেক লোকের কাছে সেই কার্ডও আছে। কোথা থেকে তিনি ডক্টরেট করেছিলেন? লোকে যখন জিজ্ঞেস করলেন তো বললেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি দুনিয়াতে নাই।